আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমার নেট সংযোগ দুর্বল হওয়ার কারণে নেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাই আমি পরবর্তী অংশটা আমি আবার নতুন করে শুরু করতেছি। দেখো, অর্থাৎ 375 নম্বর ক্লাসের বাকি অংশ আমি 376 নম্বর ক্লাসে শুরু করতে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ মাইকেলসন মার্লির বাকি অংশটা দেখো, আমরা এর আগে পেয়েছিলাম যখন আলোকরশ্মি এ বিন্দু থেকে সি বিন্দুতে বা সি বিন্দু থেকে এ বিন্দুতে আসা, অর্থাৎ এ বিন্দু হতে সি বিন্দু হয়ে এ বিন্দুতে আসতে মোট সময় আমাদের নিয়েছিল t সমান 2t/c 1 - v²/c² হোল ইনভার্স 1। এখন আমরা যন্ত্রের গতি অর্থাৎ পৃথিবীও যন্ত্র গতিশীল হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দু থেকে যে আলোকরশ্মিটা স্থির অবস্থায় m1 দর্পণে বা বি বিন্দুতে গিয়ে আপতিত হয়েছিল, সেটা m1 এর অর্থাৎ বি বিন্দুর পরিবর্তে বি প্রাইম বিন্দুতে আপতিত হয় এবং বি প্রাইম বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এ প্রাইম বিন্দুতে আসে। অর্থাৎ আমরা দেখতেছি যে এটি এ প্রাইম পথ অতিক্রম করে, এ প্রাইম পথ অতিক্রম করে, ঠিক আছে। এবং পৃথিবী ও যন্ত্র গতিশীল হওয়ার কারণে আলোকরশ্মি বি বিন্দুতে আপতিত না হয়ে বি প্রাইম বিন্দুতে আপতিত হয় এবং বি প্রাইম বিন্দুতে হতে প্রতিফলিত হয়ে আলোকরশ্মি এ প্রাইম বিন্দুতে আসে। আবার এ প্রাইম বিন্দুতে হতে সে কোথায় আসে? এ বিন্দুতে বা p1 কাটপ্লে আসে। অর্থাৎ আলোকরশ্মিটিকে টোটাল এ প্রাইম পথ অতিক্রম করতে হয়। কোন ক্ষেত্রে? যদি যন্ত্রটি গতিশীল হয়, কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে গতিশীল হয়, কিন্তু স্থির অবস্থায় আমরা সেটা পেয়েছিলাম AC অর্থাৎ টোটাল t সমান 2t/c 1 - v²/c² হোল ইনভার্স 1। এখন যন্ত্রটি গতিশীল হওয়ার কারণে তার অতিক্রান্ত পথ হচ্ছে ab প্রাইম প্লাস ab প্রাইম প্লাস a প্রাইম b প্রাইম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে দুটি কোণ উৎপন্ন করে তাদেরকে বলা হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ যেহেতু সমান, সেহেতু আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি ও সমান, অর্থাৎ a b প্রাইম সমান আমরা এখানে লিখতে পারি a প্রাইম b প্রাইম। a b প্রাইম সমান কি লিখতে পারি? a প্রাইম b প্রাইম। তার মানে আমি a প্রাইম b প্রাইমের জায়গায় a b প্রাইম বসাই দিই, a b প্রাইম প্লাস a b প্রাইম, কারণ টোটাল কি হয়ে যাবে? a b প্রাইম হয়ে যাবে। অর্থাৎ আলোক রশ্মিটি টোটাল a b প্রাইম পথ অতিক্রম করবে। কখন? যদি যন্ত্রটি গতিশীল হয়, যদি পৃথিবী এবং যন্ত্র উভয়ই কি হয়? গতিশীল হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেই ক্ষেত্রে আমরা a b প্রাইম সমান কত সেটা বের করব। a b প্রাইম সমান কত বের করতে গেলে আমাদের কি দরকার হবে সেটা দেখো। a b প্রাইম সমান কত বের করতে গেলে আমাদের কি দরকার হবে দেখো প্রিয় শিক্ষার্থী। দেখো, আমি এই ত্রিভুজটা কল্পনা করব। এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? ও বি প্রাইম a প্রাইম হতে, ও বি প্রাইম a প্রাইম হতে আমরা লিখতে পারি b প্রাইম a প্রাইম বা a প্রাইম b প্রাইম, a প্রাইম b প্রাইম সমান আমরা লিখতে পারি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান আমরা লিখতে পারি ও বি প্রাইম স্কয়ার প্লাস ও a প্রাইম স্কয়ার, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সহজ করার জন্য আমরা লিখতে পারি a প্রাইম b প্রাইম মানে হলো a b প্রাইম হোল স্কয়ার, এটা অবশ্যই হোল স্কয়ার হবে, সমান ও b প্রাইম আমরা লিখে দেব এবং এটাকে ও a হোল স্কয়ার লিখতে পারি, কারণ ও a এবং ও a প্রাইম পরস্পর সমান, ও a এবং ও a প্রাইম পরস্পর সমান আমরা ধরে নিতে পারি, তাই না? আমরা ধরে না নিলেও আমরা a প্রাইম লিখে দিই, ঠিক আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্র থেকে কি পাচ্ছি দেখো। এই সূত্র থেকে a b প্রাইম মানে হচ্ছে যে আলোক রশ্মি a b প্রাইম দূরত্ব অতিক্রম করে। কত প্রাইম দূরত্ব অতিক্রম করে? a b প্রাইম দূরত্ব অতিক্রম করে। এবং যন্ত্রটি যখন আলোক রশ্মি যখন a বিন্দু থেকে b প্রাইম দূরত্ব b প্রাইম বিন্দুতে যায়, আলোক রশ্মি যখন a বিন্দু থেকে b প্রাইম বিন্দুতে যায়, তখন যন্ত্রটি a বিন্দু থেকে o বিন্দুতে সরে আসে। a বিন্দু থেকে কত সরে আসে? o বিন্দু সরে আসে। আমি আবার বলতেছি, যন্ত্রটি যখন a বিন্দু থেকে b প্রাইম বিন্দুতে যায়, তখন আলোক রশ্মি যখন a বিন্দু থেকে b প্রাইম বিন্দুতে যায়, তখন যন্ত্রটি a বিন্দু থেকে কত পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে? o পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। আমি এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখলাম, একটু পরে আমি এটাকে ক্যালকুলেশন করব। এখন আমি মনে করে নিলাম আলোক রশ্মি a বিন্দু হতে b বিন্দুতে b প্রাইম
বিন্দুতে যেতে সময় আলোক রশ্মি এ বিন্দু হতে বি প্রাইম বিন্দুতে যেতে সময় t1 প্রাইম কত ধরলাম t1 প্রাইম ধরলাম। তাহলে এবং বি প্রাইম বিন্দু হতে যদি কোথায় চলে আসে, বি প্রাইম বিন্দু হতে যদি সেটি এ প্রাইম বিন্দুতে বি প্রাইম বিন্দু হতে এ প্রাইম বিন্দুতে আসতে সময় t2 হয়, কত হয় t2 প্রাইম হয়, কত প্রাইম হয় t2 প্রাইম হয়, এবং আলোর বেগ cu যন্ত্রের বেগ কি হয় v হয়, যন্ত্রের বেগ v হয়। তবে আমরা কি লিখতে পারি দেখো, তবে আমরা লিখতে পারি a b প্রাইম সমান তাই লিখতে দেখবা ct1 প্রাইম কারণ আলু গেছে a বিন্দু থেকে b প্রাইম বিন্দুতে, এই a বিন্দু থেকে b প্রাইম বিন্দুর দূরত্ব হচ্ছে a b প্রাইম এবং ওদিকে যাওয়ার সময় আলুর বেগ ছিল c, সময় ছিল t1 প্রাইম। সুতরাং আমরা জানি যে দূরত্ব সমান বেগ ইনটু সময়, দূরত্ব সমান কি বেগ ইনটু সময়। এবং যন্ত্রের ক্ষেত্রে হিসাব করব, যন্ত্র যখন আলু a বিন্দু থেকে b প্রাইমে গেছে তখন যন্ত্র a বিন্দু থেকে o বিন্দুতে গেছে, যন্ত্রের বেগ ছিল v, কি v, এবং যন্ত্রটি কত সময় ধরে গতিশীল ছিল t1 প্রাইম সময় ধরে গতিশীল ছিল। সুতরাং আমরা এখানে লিখতে পারি u a সমান v t1 প্রাইম। এখন আমি এক নম্বর সমীকরণে সেই মানগুলি বসাবো। এখানে আরেকটা জিনিস দেখবা, ub হচ্ছে a থেকে b পর্যন্ত দূরত্ব, যেটা u থেকে b প্রাইম পর্যন্ত দূরত্ব, সেটা এই দূরত্বটা আমরা ধরে নিয়েছিলাম d, d। তাহলে এক নম্বর সমীকরণে এই মানগুলি বসাবো। আমরা পাবো এক হতে পাই ct1 প্রাইম হোল স্কয়ার সমান vt1 প্রাইম হোল স্কয়ার প্লাস d স্কয়ার। এখন আমি এভাবে লিখতে পারি c স্কয়ার t1 প্রাইম স্কয়ার সমান v স্কয়ার t1 প্রাইম স্কয়ার প্লাস d স্কয়ার। আমি d টাকে রেখে এটাকে পক্ষান্তর করে দেব, পক্ষান্তর করলে দেখো আমি এটাকে পক্ষান্তর করলে মাইনাস vt1 হোল স্কয়ার হবে, তার মানে t1 স্কয়ার আমি কমন নিতে পারি, t1 প্রাইম স্কয়ার সমান c স্কয়ার মাইনাস v স্কয়ার সমান d স্কয়ার, বা t1 প্রাইম স্কয়ার সমান আমরা লিখতে পারি d স্কয়ার বাই c স্কয়ার মাইনাস v স্কয়ার, d স্কয়ার বাই c স্কয়ার মাইনাস k স্কয়ার v স্কয়ার। আমি এখন t1 প্রাইম সমান লিখবো, তাহলে t1 প্রাইম সমান হবে রুট d বাই c স্কয়ার মাইনাস v স্কয়ার। এটা যদি আমি এটা d স্কয়ার ছিল ক্যালকুলেশন করি, d বাই রুট c স্কয়ার মাইনাস v স্কয়ার। এখানে আমি আরেকটি ক্যালকুলেশনে যাব, প্রিয় শিক্ষার্থী দেখো আমি আরেকটি ক্যালকুলেশনে যাব, আরেকটি যদি ক্যালকুলেশনে যাই তাহলে আমরা কি পাবো দেখো, এটাকে আমি আরেকটি ক্যালকুলেশন করলে দেখো আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো বা t1 প্রাইম সমান d বাই, এখান থেকে আমি c স্কয়ার কমন নেব, c স্কয়ার কমন নিলে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার হবে, পূর্বের মত আগে যেভাবে কমন নিয়েছিলাম ঠিক সেভাবে। t1 প্রাইম সমান এখান থেকে আমরা কি পাবো দেখো, এই c টা বের করে দেব, বাকি থাকবে রুট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আমি আরেকটু সুন্দর করে লিখলে t প্রাইম সমান d বাই c ইনটু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। অর্থাৎ আলোক রশ্মি যন্ত্রের গতির কারণে a বিন্দু থেকে b প্রাইম বিন্দুতে যদি যেতে সময় t1 সমান d বাই c ইনটু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ নেয়, তাহলে ওই b প্রাইম বিন্দু থেকে a প্রাইম বিন্দুতে আসতেও একই সময় নেবে, b প্রাইম বিন্দু থেকে a প্রাইম বিন্দুতে আসতেও কি সময় নেবে, একই সময় নেবে। সুতরাং আমরা এখানে লিখব, আমরা কি লিখব দেখো, আবার b প্রাইম হতে a প্রাইমে আসতেও t1 প্রাইম সময় নিলে
নিলে বি প্রাইম হতে এ প্রাইম আসতো টি1 প্রাইম সময় নিলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো নিলে মোট এ বি প্রাইম পথ অতিক্রম করতে মোট সময় যদি টি প্রাইম হয় মোট সময় যদি কি প্রাইম হয় টি প্রাইম হয় তাহলে টি প্রাইম সমান আমরা লিখতে পারি টি1 প্রাইম প্লাস টি1 প্রাইম অর্থাৎ প্রথম টি1 প্রাইম ছিল এ বিন্দু থেকে বি প্রাইম বিন্দুতে যাওয়ার সময় আর দ্বিতীয় টি প্রাইম ছিল বি বিন্দুতে বি প্রাইম বিন্দু থেকে সি এ প্রাইম বিন্দুতে আসার সময়। তাহলে আমি এখানে মানটা বসাবো d by c 1 minus b square by c square whole to the power half plus d by c 1 minus b square by c square whole to the power half। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে টোটাল পাবো c into 1 minus b square by c square whole to the power half এখানে হবে d plus d plus কত d। আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল কি পাবো দেখো ক্যালকুলেশন করলে t প্রাইম সমান অর্থাৎ t1 প্রাইম সমান আমরা পাবো 2d by c। আমি 2d by c কে একসাথে লিখে রাখলাম এটাকে উপরে তুলে দেব উপরে তুলে দিলে 1 minus b square by c square whole inverse half হবে। whole inverse কত হবে হাফ হবে। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। তাহলে আমি দুইটা সমীকরণ পেলাম। প্রথম সমীকরণ আমরা পেয়েছিলাম a হতে c তে যাবে এবং c হতে a তে আসবে। এই a থেকে c বা c হতে a তে আসতে তার যে সময় লাগে সেই সময় আমরা t সমান পাইছিলাম 2d by c 1 minus b square by c square whole inverse 1। আবার যন্ত্রের গতি যখন থাকে তখন a থেকে b প্রাইম এবং b প্রাইম থেকে a প্রাইম আসতে টোটাল সময় নিচ্ছে 2d by c 1 minus b square by c square whole to the power minus half তার মানে আমরা এখানে দুই ধরনের সময় পেলাম একটা আড়াআড়ি ভাবে আর একটা লম্বিক দিকে গেলে একটি আড়াআড়ি ভাবে গেলে এবং আরেকটি লম্বিক দিকে গেলে। সুতরাং আড়াআড়ি বা লম্বিক দিকে গেলে সময়ের যে পার্থক্য হয় আড়াআড়ি ভাবে এবং লম্বিক দিকে আলোর গমনের ফলে সময়ের পার্থক্য আলোর গমনের ফলে সময়ের পার্থক্য যদি t হয় আমি t না লিখে del t লিখি del t হয় তবে del t সমান আমরা লিখতে পারি t minus t প্রাইম কাইন্ডলি এখানে দেখো নিশ্চয়ই t প্রাইমের মান t এর চেয়ে কম বা বেশি হতে পারে বেশি হতে পারে সেই কম বা কত বেশি সেটা আমরা দেখব। অর্থাৎ যদি আনুভূমিক বরাবর গতিশীল হয় এবং লম্বিক বরাবর গতিশীল হয় অর্থাৎ যদি যন্ত্রের বেগ না থাকে বা যন্ত্রের বেগ থাকে সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রে গতিশীল হওয়ার সময়ের পার্থক্য যদি del t হয় del t সমান আমরা লিখতে পারি t minus t প্রাইম। এখন t সমান আমরা পেয়েছিলাম 2d by c 1 minus b square by c square whole inverse minus 1 এবং t প্রাইম সমান আমরা পেয়েছি 2d by c 1 minus b square by c square whole inverse half। whole inverse কত হাফ। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করতে হবে। কিসের সূত্র প্রয়োগ করতে হবে দ্বিপদী বিস্তৃতির সূত্র প্রয়োগ করতে হবে। এটাকে আমি 4 নং দিলাম কারণ আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে এইজন্য আমি এটাকে কত নাম্বার দিলাম 4 নং দিলাম। এখন 4 নং থেকে আমি একটা অংশ এটার মান বের করব। এখানে 1 minus b square by c square whole inverse half এটা সমান হবে 1 minus b square by c square whole inverse half সমান আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম দেখো 1 minus x whole inverse 1 সমান 1 minus 1 plus x minus x square plus x cube minus x to the power 4 plus এরকম একটা সূত্র হবে। অর্থাৎ 1 minus x whole inverse 1 সমান 1 minus x 1 plus x minus x square plus x cube minus x to the power 4 এরকম একটা সূত্র দ্বিপদী বিস্তৃতির সূত্র আছে। তোমরা যাদের উচ্চতর গণিত আছে তোমরা সেই উচ্চতর গণিত থেকে দ্বিপদী বিস্তৃতি অধ্যায় গিয়ে একটু দেখে নিতে পারো। ভেরি অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূত্র। আমি সেই সূত্রটা এখানে বসাবো 1 plus b square by c square minus b square by c square whole square plus dot 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 এরকম যাবে। দেখো এই b থেকে c টা অনেক বড়, b
b থেকে c টা অনেক বড় b is mass greater than c b is mass less than c mass less than c b c থেকে অনেক ছোট বা b থেকে c অনেক বড় সেজন্য আমি উচ্চ ঘাতগুলি বর্জন করব সেজন্য আমি এখানে কি ঘাতগুলি বর্জন করব উচ্চ ঘাতগুলি বর্জন করব উচ্চ ঘাতগুলি যদি বর্জন করি আমি এভাবে লিখতে পারি b mass less than c সেটা আমি এখান থেকে লিখতে পারি 1 প্লাস b স্কয়ার বাই c স্কয়ার 1 প্লাস b স্কয়ার b স্কয়ার বাই c স্কয়ার এখানে আমি লিখব উচ্চ ঘাত বর্জন করে উচ্চ ঘাত বর্জন করে তাহলে আমি 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার হোল ইনভার্স 1 সমান পাইলাম 1 প্লাস b স্কয়ার বাই c স্কয়ার একই ভাবে আমি ওই পরবর্তী অংশটা একটু দেখব এই অংশটা এবং 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার হোল ইনভার্স হাফ এটা সমান আমরা একটু দেখব দেখো আমরা এরকম একটা সূত্র দেখছিলাম 1 মাইনাস x হোল ইনভার্স হাফ 1 মাইনাস x হোল ইনভার্স হাফ মানে কি আমি 1 বাই n লিখি 1 বাই কত লিখি n লিখি এই সূত্রটা হবে 1 প্লাস 1 বাই n x স্কয়ার x প্লাস 1 প্লাস 1 বাই n x প্লাস 1 by n plus 1 by n into x plus আমরা এখানে লিখতে পারি 1 by n minus 1 1 by n minus 1 নিচে ফ্যাক্টরিয়াল n হবে নিচে কি হবে ফ্যাক্টরিয়াল n হবে এবং কি আসবে x স্কয়ার আসবে প্লাস এরকম ডট আসছে থাকে দ্বিপদী বিস্তৃতির লম্বা একটা সূত্র তোমরা তোমাদের গণিত বইতে একটু দেখে নিও আমি জাস্ট স্যাম্পলটা দিলাম 1 minus x whole to the power 1 by n minus 1 by n সমান হবে 1 plus 1 by n into x plus 1 by n into 1 by n minus 1 by factorial n into x square plus dot 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 আমি সেই মানটা এখানে বসাবো যদি বসাই তাহলে আমি পাবো 1 plus minus half b square by c square plus minus half minus k minus half তারপরে minus half minus 1 by এখানে minus half factorial এখানে আসবে b square by c square whole square dot 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 এরকম আসবে আমরা এতটুকু লম্বাই যাব না আমরা সহজে শেষ করে দেব আমরা এখানে উচ্চতর ঘাতগুলি বর্জন করব উচ্চতর ঘাতগুলি বর্জন করলে আমরা পাবো 1 প্লাস 1 এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে 1 minus half b square by c square এখানে আমি লিখব উচ্চতর ঘাতগুলি কি করে বর্জন করে উচ্চতর ঘাত বর্জন করে উচ্চতর ঘাত যদি আমি বর্জন করি এই মানটা এবং এই মানটা যদি আমি এই 4 নং সমীকরণে বসাই দিই 4 নং সমীকরণে যদি আমি এগুলি বসাই সেই ক্ষেত্রে আমরা পাবো কি দেখো 4 নং থেকে আমরা পাই আমরা এখানে লিখব 4 নং থেকে পাই 4 হতে পাই del t সমান 2d by c এখানে থাকবে 1 প্লাস b স্কয়ার বাই c স্কয়ার এবং মাইনাস এখানেও ছিল 2d by c এখানে ছিল 1 মাইনাস হাফ b স্কয়ার বাই c স্কয়ার আমি মানগুলি বসাইছি প্রিয় শিক্ষার্থী না বুঝলে আমাকে জানাই আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে দেখো এখান থেকে আমি 2d by c টা কমন নেব 2d by c যদি কমন নিই এখানে পাবো 1 প্লাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস 1 মাইনাস প্লাস প্লাস হাফ b স্কয়ার বাই c স্কয়ার এখন দেখো প্লাস 1 মাইনাস 1 চলে যাবে এটা b স্কয়ার বাই c স্কয়ার এটা হাফ b স্কয়ার বাই c স্কয়ার এটা b স্কয়ার বাই c স্কয়ার এটা হাফ b স্কয়ার বাই c স্কয়ার তাহলে টোটাল যোগ করলে 3b স্কয়ার বাই c স্কয়ার হবে কত হবে 3b স্কয়ার বাই c স্কয়ার হবে ঠিক আছে চলে আমাদের এটা যোগ চিহ্ন ছিল আমার সূত্রের মধ্যে এটা বিয়োগ চিহ্ন ছিল যদি এটা বিয়োগ চিহ্ন হয় তাহলে এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এটা যোগ হয়ে যাবে এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে কাইলে কি দেখবা সূত্রটাতে মনে হয় এটা বিয়োগ চিহ্ন ছিল তাই না এটা যদি বিয়োগ চিহ্ন হয় মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে এখন এখান থেকে কি হবে দেখো 2d by c b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস হাফ b স্কয়ার বাই c স্কয়ার তাহলে b স্কয়ার বাই c স্কয়ার থেকে হাফ b স্কয়ার বাই c স্কয়ার যদি চলে যায় তাহলে 2d by c b স্কয়ার বাই c স্কয়ার থাকবে 2d by c কি থাকবে b স্কয়ার বাই c স্কয়ার থাকবে অর্থাৎ আমি
সময়ের পার্থক্য del t সমান আমরা পাবো 2d বাই 2d b স্কয়ার বাই c কিউব 2d b স্কয়ার বাই কি কিউব পাবো c কিউব পাবো কাইন্ডলি একটু দেখো 2d b স্কয়ার বাই c কিউব পাবো কাইন্ডলি এখানে একটা হাফ থাকবে এখানে এই যে একটা থেকে অর্থাৎ একটা থেকে অর্ধেকটা চলে গেলে আর অর্ধেকটা তাহলে এটা এখানে একটা 2 থাকবে 2 চলে যাবে বা del t সমান d b স্কয়ার বাই c কিউব দেখো এটা পজিটিভ হওয়ার কারণে আমরা বলতে পারি t is greater than t prime t prime অর্থাৎ a হতে c বা c হতে a তে আসতে যে সময় নেবে সেটা a হতে b প্রাইম এবং b প্রাইম হতে a প্রাইম আসতে তার চেয়ে কম নেবে অর্থাৎ ac পথে আলু ab পথে সে ab পথে আলুর অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি হবে অর্থাৎ ac পথে আলু যে দূরত্ব অতিক্রম করবে ab পথে তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করবে এখন যদি আমি এই যন্ত্রটিকে 90 ডিগ্রি গুণে ঘুরিয়ে দিই এই যন্ত্রটিকে যদি আমি কত ডিগ্রি গুণে ঘুরিয়ে দিই 90 ডিগ্রি গুণে ঘুরিয়ে দিই সেই ক্ষেত্রে b এবং c এর অবস্থান পরিবর্তন হয়ে যাবে 90 ডিগ্রি যদি গুণে ঘুরাই তাহলে c বিন্দুটা b বিন্দুতে চলে আসবে b বিন্দুটা কোথায় চলে আসবে c বিন্দুতে চলে আসবে এবং সেই ক্ষেত্রে আমরা এই del t পরিমাণ del t যেটা পাবো অর্থাৎ আমি যদি যন্ত্রটিকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই সেই ক্ষেত্রে b বিন্দু b প্রাইম বিন্দু c বিন্দুতে এবং c বিন্দু কোন বিন্দুতে চলে যাবে b প্রাইম বিন্দুতে চলে যাবে কি হয়ে যাবে চলে যাবে এবং সেই ক্ষেত্রে সময়ের পার্থক্য হয়ে যাবে কত t del t prime আর del t prime সমান হবে মাইনাস db স্কয়ার বাই c কিউব কি কিউব হবে c কিউব হবে এখন দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে মোট সময়ের পথপার্থক্য অর্থাৎ আমি যদি 90 ডিগ্রি আগে যেরকম অবস্থায় ছিল সেরকম এবং 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়ে যে অবস্থায় পাইছি সেই দুই অবস্থার মধ্যে পথপার্থক্য হিসাব করি বা সময়ের পার্থক্য হিসাব করি তাহলে মোট সময়ের পার্থক্য হবে del t minus del t prime আমি এই জিনিসটাকে del t d লিখি অর্থাৎ del t d কেন লিখলাম আমরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় এক ধরনের পথপার্থক্য পেয়েছিলাম বা সময়ের পার্থক্য পেয়েছিলাম আবার তাকে যখন 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিছি তাহলে আরেকটা সময়ের পার্থক্য পাইলাম তাহলে টোটাল আমরা সময়ের পার্থক্য যেটা পাচ্ছি 90 ডিগ্রি ঘুরিয়ে বা উপরের অবস্থানে যেরকম ছিল সেই অবস্থায় এবং 90 ডিগ্রি ঘোরানো অবস্থায় সময়ের পার্থক্য যেটা পাচ্ছি সেটা ঠিক এরকম হয়ে যাবে del t d সমান এটা সমান আমরা পাইছিলাম db স্কয়ার বাই c কিউব মাইনাস db স্কয়ার বাই c কিউব টোটাল যদি আমি ক্যালকুলেশন করি db স্কয়ার বাই c কিউব প্লাস db স্কয়ার বাই c কিউব তাহলে আমরা টোটাল পাবো 2db স্কয়ার বাই c কিউব 2db স্কয়ার বাই কি কিউব c কিউব অর্থাৎ আমরা দেখতেছি যে আলু a বিন্দু থেকে c বিন্দুতে যাওয়ার সময় এবং যন্ত্রের গতি থাকার কারণে a বিন্দু থেকে b প্রাইম বিন্দুতে যদি যায় সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটি কি তৈরি হচ্ছে পথপার্থক্য তৈরি হচ্ছে আর পথপার্থক্য তৈরি হওয়ার কারণে সেখানে কিছু বেজিসের নকশা পরিবর্তন করবে বেজিসের নকশা পরিবর্তন করবে ঠিক আছে এই বেজিসের নকশা পরিবর্তন বা অপসারণ করবে আমি যদি মনে করি বেজিসের নকশার অপসারণ বা পরিবর্তন যদি n কল্পনা করি বেজিসের নকশার অপসারণ বা পরিবর্তন যদি n কল্পনা করি সেই অপসারণ n এর জন্য সেই অপসারণ বা পরিবর্তন n এর জন্য এবং n এর জন্য পথপার্থক্য যদি ল্যামডা হয় তবে আমরা লিখতে পারি আবার বলতেছি এই যে এখানে একটা পথপার্থক্য তৈরি হচ্ছে এই পথপার্থক্যের জন্য বেজিসের নকশার অপসারণ পরিবর্তন n হলে n এর জন্য পথপার্থক্য তৈরি হবে ল্যামডা এবং আমরা লিখতে পারি 2db² c³ সমান n ল্যামডা
2db স্কয়ার বাই c কিউব সমান কি ল্যামডা n ল্যামডা ঠিক আছে এখানে n ল্যামডা ইনটু c হবে n ল্যামডা ইনটু কি হবে c হবে কেন n ল্যামডা ইনটু c হবে আমি একটু দেখাচ্ছি 2db স্কয়ার বাই c কিউব ইনটু c কেন হবে দেখো এটা তো সময় এটা কি সময় কি সময় অর্থাৎ যে অবস্থা ছিল সেই অবস্থায় এবং 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলে সেই দুই অবস্থার সময়ের পরিবর্তন হচ্ছে এটা এখন মনে করো আলো t সময়ে c দূরত্ব অতিক্রম করে t সময়ে কত দূরত্ব অতিক্রম করে c দূরত্ব অতিক্রম করে তাহলে 2db স্কয়ার বাই c কিউব সময়ে কি দূরত্ব অতিক্রম করবে c 2db স্কয়ার বাই c কিউব দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে কিনা এটা হচ্ছে ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব মানে কি পথপার্থক্য দূরত্ব মানে কি পথপার্থক্য এই যেটা পথপার্থক্য n ল্যামডা সমান হচ্ছে 2db স্কয়ার বাই c কিউব c চলে গেলে 2db স্কয়ার বাই c স্কয়ার সমান n ল্যামডা সমান কি ল্যামডা n ল্যামডা এখন এখান থেকে আমরা বেথিসার নকশার অপসারণ n এর মান কত বের করব n সমান হবে 2b স্কয়ার বাই 2db স্কয়ার বাই ল্যামডা c স্কয়ার ল্যামডা কি স্কয়ার c স্কয়ার এখন আমি যদি c সমান 3 * 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এবং d সমান যদি 10 মিটার v সমান যদি d সমান 10 মিটার v সমান যদি আমি 30 কিলোমিটার পার সেকেন্ড v সমান যদি কি 30 কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ বিজ্ঞানী মাইকেলসন এবং মার্লি যেভাবে পরীক্ষা করছে d সমান 10 মিটার v সমান 30 কিলোমিটার পার সেকেন্ড এবং ল্যামডা সমান 5000 অ্যাংস্ট্রম হয় তারা ক্যালকুলেশন করে দেখছে যে n সমান 0.4 n সমান কত 0.4 অর্থাৎ যন্ত্রের গতি যদি থাকে কার সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে যদি যন্ত্রের গতি থাকে সেই ক্ষেত্রে ওই যন্ত্রের গতির জন্য যে একটি বেথিসের নকশার অপসারণ ঘটবে সেই অপসারণের মান হবে 0.4 সেই অপসারণের মান হবে কি 0.4 ঠিক আছে হওয়ার কথা 0.4 কিন্তু মাইকেলসন মার্লি যে পরীক্ষাটা করছেন সেই পরীক্ষা এতটা সুবিধা ছিল যে যন্ত্রটি খুব সহজে বেথিসের নকশার অপসারণ কি করা যেত অর্থাৎ 0.4 এই পরিমাণ নকশার অপসারণটা তারা কি করতে পারত তাদের যন্ত্রের সাহায্যে লক্ষ্য করতে পারত কিন্তু দেখতে পাইছেন যে তারা আশ্চর্য হয়েছেন যে অর্থাৎ বেথিসের নকশার কোনো ধরনের পরিবর্তন ঘটেনি আমি আবার বলতেছি যন্ত্রের গতি থাকলে এটার মাধ্যমে বা পৃথিবীর সাপেক্ষে যদি যন্ত্রের গতি থাকতো তাহলে বেথিসের নকশার পরিবর্তন হতো 0.4 মাইকেলসন মার্লি যে যন্ত্রটা আবিষ্কার করছে সেই যন্ত্রটা এতটা সুবিধা ছিল যে তার যন্ত্র দিয়ে 0.4 অপসারণটা লক্ষ্য করা কোনো ব্যাপার না আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কিন্তু এই ধরনের কোন প্রকার অপসারণ করছে এরকম কিছুই তারা কি করতে পারে নাই লক্ষ্য করতে পারে নাই তার মানে এই যে অপসারণ ঘটে নাই অর্থাৎ তাদের যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে যদি ইটার মাধ্যমের সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে যন্ত্রের ব্যাগ থাকতো তাহলে তার অপসারণগত বেথিসের নকশার অপসারণগত যে পরিমাণ নকশা তৈরি হওয়ার কথা ছিল তার থেকে এই পরিমাণ অপসারণ হতো কিন্তু যন্ত্র দিয়ে দেখছেন যে ওই মাইকেলসন মার্লির যন্ত্রটা দিয়ে দেখছেন যে পৃথিবীতে যখন সূর্য থেকে আলো আসে সেই ক্ষেত্রে কোনো ধরনের বেথিসের নকশার অপসারণ বা পরিবর্তন ঘটে না তার মানে কি ইটার বা পৃথিবীর মধ্যে কোনো আপেক্ষিক ব্যাগ নেই ইটার বা পৃথিবীর মধ্যে কোনো কি নেই আপেক্ষিক ব্যাগ নেই ইটার বা পৃথিবীর মধ্যে কোনো আপেক্ষিক ব্যাগ নাই মানে কি পৃথিবী বা সূর্যের মাঝখানে কোনো কাল্পনিক মাধ্যম আছে বলে আর কি করা যাচ্ছে না কল্পনা করা যাচ্ছে না আছে বলে আর কি করা যাচ্ছে না কল্পনা করা যাচ্ছে না অর্থাৎ তারা সেখান থেকেই বলে দিলেন কি এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে কালি জায়গাটা আছে সেই কালি জায়গার মধ্যে কোনো কাল্পনিক মাধ্যমের অস্তিত্ব নেই কাল্পনিক মাধ্যমের কি নেই অস্তিত্ব নেই তারা এই যে পরীক্ষা নিরীক্ষা এত জায়গায় করলেন এগুলি থেকে তারা দুইটি সিদ্ধান্ত উপনীত হয়েছে সেই দুইটি সিদ্ধান্ত হচ্ছে দেখো যে দুইটি সিদ্ধান্ত উপনীত হয়েছে সেই দুইটি সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্ত সমূহ এক নম্বর আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোতে ধ্রুব সকল জড় প্রসঙ্গতে কি থাকে জড় প্রসঙ্গ কাঠামোতে ধ্রুব থাকে এবং দুই নম্বর ইটার বলতে কোন কাল্পনিক মাধ্যমে
অস্তিত্ব নেই। ইটার মধ্যে কোনো কাল্পনিক মাধ্যমের অস্তিত্ব নেই। অর্থাৎ যদি ইটার মাধ্যমে কাল্পনিক মাধ্যমে ইটার নামক কাল্পনিক মাধ্যমের অস্তিত্ব থেকে থাকতো তাহলে অবশ্যই তাদের যন্ত্রে ওই বেতিসার নকশার অপসারণ 0.4 খুঁজে পাওয়া যেত। যন্ত্র যদি গতিশীল হতো ইটার মাধ্যমের সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে যদি যন্ত্র যদি গতিশীল হতো সেই ক্ষেত্রে তাদের মধ্যে অবশ্যই সময়ের পার্থক্য তৈরি হতো, পথপার্থক্য তৈরি হতো, ইত্যাদি ইত্যাদি তৈরি হতো। কিন্তু তারা এই ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য খুঁজে পায়নি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে অর্থাৎ 377 নম্বর ক্লাসে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।